কি অবস্থা বাচ্চারা, কেমন আছো? হ্যালো বাচ্চারা, কি অবস্থা, কেমন আছো? হ্যালো, আমার ভয়েস অডিয়েবল? ভয়েস কি অডিয়েবল? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমার কথা শোনা যায়? ইয়েস স্যার। কি অবস্থা, কেমন আছো? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলো আর ডিলে না করে তোমাদের ক্লাস শুরু করে দিই। তোমাদের একটা এইচডব্লিউ দিয়েছিলাম, তোমাদের এই ব্যাচে ফিজা নাইয়ান সব এই ব্যাচে না তোমাদের? ইয়েস স্যার। হ্যাঁ, তোমাদের একটা এইচডব্লিউ দিয়েছিলাম, তোমরা স্যার আগের দিন কবে? লাস্ট ডেতে স্যার লাস্টে তো এইচডব্লিউটা। আমি ছিলাম না। আচ্ছা তুমি বলো তো, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে কবে আর ভিক্টরি ডে কবে? ভুলে গেছি। এটাই দিছিলাম। আর কেন আমার এক একজন বলতেছে 21শে ফেব্রুয়ারি, মানে আমি শক হয়েছি শুনে জিনিসটা, যে এটা তো বললেন একদম হ্যাঁ স্যার। বেসিক জানা উচিত। যাই হোক, এই পর্যন্ত পড়াইছিলাম। আচ্ছা, বাংলাদেশের প্রথম রিকগনাইজ করছে একটা দেশ হিসাবে, স্বীকৃতি প্রদান করছে, এটা ছিল ইসরায়েল। বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ছিল ইসরায়েল, কিন্তু ওদের রিকগনাইজেশন বাংলাদেশ অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, তুমি বুঝো বাংলাদেশ তখনকার পলিটিশিয়ানদের পার্সোনালিটিটা কত হাই ছিল। তো বাংলাদেশটা কেউ স্বীকৃতি দেয়নি, প্রথম দেশ হিসাবে ইসরায়েল দিছে, সেই স্বীকৃতি তারা মানেনি। আচ্ছা, তো অফিসিয়ালি প্রথম স্বীকৃতিকারী দেশ হলো ভুটান, তারপরের দিন দিছে হলো ইন্ডিয়া। প্রথম আরব দেশ হিসাবে আমাদের স্বীকৃতি দিচ্ছে সাদ্দাম হোসেনের দেশ ইরাক। বাংলাদেশের প্রথম আর্ম ফোর্স রেজিস্ট্যান্ট, বা এটারে আমরা বলি হলো প্রথম প্রতিরোধ করে ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর যারা, এরা হলো প্রথম বাংলাদেশের প্রতিরোধ করছিল স্বাধীনতা যুদ্ধে। আচ্ছা, আমাদের ইন্ডিপেন্ডেন্স এবং ন্যাশনাল ডে হলো 26 মার্চ। কেন? কারণ 26 মার্চে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, যে আজকের থেকে আমরা স্বাধীন। ঠিক আছে, এবং যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। আর 16 ডিসেম্বর ভিক্টোরি ডে, কারণ ওই দিন আমরা জিতছি যুদ্ধে। ঠিক আছে, বাংলাদেশের লিটারেসি রেট অনেক বাড়ছে, আমরা যখন ছোট ছিলাম অনেক কম ছিল, স্পেশালি ফিমেল লিটারেসি রেট এটা লাস্ট 15 ইয়ার্স এ প্রচুর বাড়ছে। আচ্ছা, বাংলাদেশে কলেজ আছে 572টা, এডুকেশনাল বোর্ড আছে সেকেন্ডারি হায়ার মিলায় টোটাল 11টা, এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে 7টা, সবচেয়ে লেটেস্ট হচ্ছে কুড়িগ্রামটা। আচ্ছা, পাবলিক সায়েন্স এন্ড টেকনোলজি হলো 13টা, নতুন হচ্ছে সুনামগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি। পাবলিক ইউনিভার্সিটি 55টা, এটা লেটেস্ট লোকটা দেখতে চাইছি। প্রাইভেট ইউনিভার্সিটি 115টা পুরো দেশে, এই লেটেস্ট হলো নতুন একটা অনুমোদন পাইছে, জাস্টিস আবু জাফর সিদ্দিক ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটি গুলো কোনোটা কি চেনো? ও স্যার। আচ্ছা, দেখো বাংলাদেশেও কিন্তু দুইটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, একটার নাম হলো আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা হবে পুরো অ্যাব্রিভিয়েশন। এটা হলো তোমার আমাদের গাজীপুর। ঠিক আছে, এটা একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটি, আন্তর্জাতিক নিয়মে চলে। আর আরেকটা হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, এখানে অনেক পাকিস্তানি, নেপালি, তারপর আদিবাসী প্রচুর মানুষ পড়ে, কিন্তু এটা এটা হলো মেয়েদের একটা খুব ভালো প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে। সেটা চট্টগ্রাম ঢাকা দুই জায়গায় ক্যাম্পাস আছে। আর আচ্ছা, একটু পানি দিন।
আর ইসলামিক ইউনিভার্সিটি একটাই ক্যাম্পাস কাছে। মেডিকেল কলেজ গভর্নমেন্ট আছে 37টা, ক্যাডেট কলেজ আছে 12টা। বাংলাদেশের ফার্স্ট গভর্নমেন্ট মুজিবনগর গভর্নমেন্ট, এটা কি জানতা? হুম? স্যার এখন জানলাম। আচ্ছা, আমি একটু হালকা তাহলে হালকা হিস্ট্রিতে যাই, এই টার্মগুলো তাহলে ক্লিয়ার হবে। 1970-তে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ইলেকশন জিতছিল, ঠিক আছে, মেজরিটি নিয়ে। সেই ইলেকশনটায় পাকিস্তান গভর্নমেন্ট তাদের যে আর্মি গভর্নমেন্ট ছিল তারা কি করছে, পাওয়ারটা হ্যান্ড ওভার করেনি। এর ভিত্তিতেই কিন্তু 1971-এ একটা যুদ্ধ হইলো, যেটাকে আমরা মুক্তিযুদ্ধ নামে চিনি। আচ্ছা, তো মুক্তিযুদ্ধ কন্ডাক্ট করার জন্য তো একটা সরকার লাগবে। সেই সরকারটা 10 এপ্রিল 1971-এ গঠন হয়েছিল, ঠিক আছে। এই সরকারের নামই ছিল কি, মুজিবনগর গভর্নমেন্ট। তারা ওথ নিয়েছিল 17 এপ্রিলে। আর এই ওথটা পড়াইছিল প্রফেসর এম ইউসুফ আলী। এই ওথটা মেহেরপুরে নিয়েছিল। মেহেরপুরেই কিন্তু মুজিবনগর বলে, মেহেরপুরের একটা জায়গায়। আচ্ছা, কেন মেহেরপুরে নিয়েছিল? কারণ মেহেরপুর ইন্ডিয়া দিয়ে 3 দিকে সারাউন্ডেড। সেই চিন্তা করে এই পোর্টটা মেহেরপুরে নিয়ে হয়েছিল। স্ত্রীমণি কন্ডাক্ট করছিল আব্দুল মান্নান। যাই হোক, বাংলাদেশের ফার্স্ট প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ যখন মুজিবনগর গভর্নমেন্ট ফল হয়, মানে গঠন হয়, তখন বঙ্গবন্ধু ছিল জেলে। সো এই টাইমে তারা প্রেসিডেন্ট রেখে অ্যাক্টিং প্রেসিডেন্ট রাখছিল বা ভাইস প্রেসিডেন্ট রাখছিল সৈয়দ নজরুল ইসলাম। বাট এই মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান যদি কারণ থাকে, সেই ক্যারেক্টারটা হলো তাজউদ্দিন আহমেদ। যে সোহেল তাজের বাবা, যে জাতীয় চার নেতা সবচেয়ে সিনিয়র নেতা যে তাজউদ্দিন আহমেদ, সে তখন প্রাইম মিনিস্টার ছিল এবং সবকিছু সে কি কন্ডাক্ট করছে খুব বুদ্ধি খাটায়। কারণ খন্দকার মোস্তাক সহ যারা রাজাকারের বাচ্চারা ছিল তখন, এদের টার্গেটটা ছিল তখন যে হলো এরা এই যুদ্ধটা হইতে দেবে না, ঠিক আছে। তো তারা বলছিল যে শেখ মুজিবটা ছাড়াই আনতেছি, তার বিনিময়ে যুদ্ধটা থামা। কিন্তু তাজউদ্দিনটা খুব ডিপ্লোমেসি করে এই টাইমটায় যুদ্ধটা হওয়াইছে, নাহলে কিন্তু যুদ্ধ হইতো না। এরপর আসি প্রভিশনাল গভর্নমেন্ট, ফরমেশন অফ প্রভিশনাল গভর্নমেন্ট, ওই একই কথাই আর কি। এটা হলো ম্যানগ্রোভ অফ, আচ্ছা ওইখানে একটা গ্রাম আছে, সেই গ্রামের হলো পদ্মতলা গ্রাম। সেই গ্রামের একটা গাছের নিচে, ম্যাঙ্গো গাছের নিচে এই শপথ গ্রহণটা হয়েছিল আর কি। পার্লামেন্টারি সিস্টেম কি বোঝো যারা? নো স্যার। পার্লামেন্টারি সিস্টেমটা, ধরো এটা একটা দেশ, এই দেশটারে ভাগ করা হয় বিভিন্ন ভাগে। যেমন বাংলাদেশে ভাগ করা হয়েছে 300টা ভাগে, ঠিক আছে। So, এগুলোর এক একটারে বলা হয় এক একটা কনস্টিটিউন্সি। যেমন তোমার ঢাকারে ভাগ করা হয়েছে 20 ভাগ, ঢাকা 20টা আসন, ঢাকা 1, ঢাকা 2 এরকম করে ঢাকা 20টা। এবার নারায়ণগঞ্জে আবার ভাগ করা হয়েছে 4টা দিয়ে, সেই 4টা। গাজীপুরে ভাগ করা হয়েছে এরকম 7টা না 8টা দিয়ে, এরকম প্রত্যেকটা জায়গায় ভাগ করে 300টা কনস্টিটিউন্সি বানানো হয়েছে। ওই কনস্টিটিউশনতে যে মানুষগুলো থাকে এবং প্রত্যেকটা দল যেই যেই মানুষের নমিনেশন দেয়, যারা স্বতন্ত্র দাঁড়ায়, তাদের মধ্যে ভোটে যারা জেতে তাদের বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট। সো এরকম 151 সিট পাইলে একটা দেশে, বাংলাদেশের মতো দেশে তুমি গভর্নমেন্ট ফর্ম করতে পারবে। ওকে, সো 151 সিট পাইলে কি হয়, গভর্নমেন্ট গঠন করা যায়। এবার কি হয়, এই গভর্নমেন্ট, এই যে 300 জন এমপি হয়েছে, এরা যারা 151 সিট পাইছে তারা একজন প্রাইম মিনিস্টার সিলেক্ট করে তাদের মধ্যে। এই প্রাইম মিনিস্টার কি করে, এই প্রাইম মিনিস্টার তোমার হলো মন্ত্রী সভা ঘোষণা করে। তারপর এদের প্রেজেন্সে একটা স্পিকার নির্বাচন হয়। সেই স্পিকার নির্বাচন হওয়ার পরে স্পিকারের আন্ডারে প্রেসিডেন্টের নির্বাচন হয়। ফাইনালি প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর রিজার্ভ সিটের নির্বাচন হয়, যে 50 জন, যে 50 কনস্টিটিউন্সি মেয়েদের জন্য ভাগ। তো এটা কিভাবে করা হয়, বাংলাদেশের যে 300টা কনস্টিটিউন্সি আছে, প্রত্যেক 6 কনস্টিটিউশনের জন্য একটা ফিমেল সিট পাওয়া যায়। ওকে, আচ্ছা, বাংলাদেশের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার হলো বেগম খালেদা জিয়া। আর আমাদের মিনিস্ট্রি আছে 39, আর প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার মিনিস্ট্রি অ্যাড করলে হয় হলো 41। ওকে, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনই আছে, চিফ অ্যাডভাইসার ডক্টর মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদ সিস্টেম গেল। এই যে 350টা টোটাল সিট, কিন্তু 50টা মেয়েদের জন্য রিজার্ভ। আর আমাদের প্রথম সিট হলো 5 গুণ 1,
তেতুলিয়া সদর আতলিয়া, মানে এটা হলো পঞ্চগড়টা হলো ওইদিকে শেষ জেলা, সর্বদক্ষিণের শেষ জেলা পঞ্চগড়, মানে লাস্ট ডিস্ট্রিক্ট পঞ্চগড়, লাস্ট উপজেলা তেতুলিয়া, লাস্ট প্লেস হলো বাংলাবাদ। ঠিক আছে, এই করে বলে টেকনাফ দিয়ে তেতুলিয়া, কারণ টেকনাফ হলো সাউথের লাস্ট স্টেজ আর নর্থের লাস্ট স্টেজ হলো তোমার এই পঞ্চগড়। আর জাতীয় সংসদের 300 নম্বর সিটের নাম হলো বান্দরবান। Okay? বাংলাদেশের প্রথম স্পিকার হলো মোহাম্মদুল্লাহ। কি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ইচ্ছা আছে নাকি যারা? হবে না মেম্বার অফ পার্লামেন্ট? No, sir. বাংলাদেশের ফার্স্ট ন্যাশনাল ইলেকশন হয়েছিল 1973 7 মার্চ। ঠিক আছে, সবচেয়ে রিসেন্ট যে নির্বাচন হয়েছে 2024-এর 7 জানুয়ারি। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার হলো জাস্টিস এমডি ইদ্রিস, আর বর্তমান চিফ হলো এ এম নাসিরউদ্দিন। দ্বারা এমন চেঞ্জ হয়ে যেতে পারে, দেখেন। ঠিক আছে, এম নাসিরউদ্দিনই আছে না, 2 দিন পর পর চেঞ্জ হয়, তো তাই একটু কনফিউজ হয়ে গেছিলাম। দেখি ভুল লেকচারে চলে আসলাম নাকি, দেখি এটাতেই ছিলাম, 30-এ ছিলাম। নিচের প্রথম টিকটা কোন জায়গায় দিতে হয় বলতো? বুঝি না। এটা খুব জরুরি ডায়াবেটিসের জন্য, টিক দিয়ে দেয়। আচ্ছা, এবার আসি হলো আমরা ছিলাম। আচ্ছা, প্রথমে স্পিকার হলো মোহাম্মদুল্লাহ, আর আচ্ছা গেল সিইসি তে ছিলাম, চিফ ইলেকশন কমিশন। আচ্ছা, বাংলাদেশের 8টা ডিভিশন আছে, 64টা ডিস্ট্রিক্ট আছে, সিটি কর্পোরেশন আছে 12টা, উপজেলা আছে 495, মিউনিসিপ্যালিটি আছে 330। আচ্ছা, বাই দা ওয়ে, এইগুলো কি জানো, মানে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা কিভাবে হয়েছে জানো? আচ্ছা, আমি এটা একটু খুব ভালোভাবে বুঝাই। ধরো বাংলাদেশের কত 1,48,460 স্কোয়ার কিলোমিটার জায়গা। ওকে, সো প্রথম বাংলাদেশটারে 8টা ভাগ করা হয়েছে, এই 8টারে বলি আমরা ডিভিশন। ঠিক আছে, এই যে সবচেয়ে লাস্ট ডিভিশন ছিল আমাদের ময়মনসিংহ। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ডিভিশন ছিল 6টা, এই রংপুর আর তোমার এই ময়মনসিংহ কিন্তু পরে বাড়ছে, বুঝছো? আচ্ছা, এইবার আসি ডিস্ট্রিক্ট। এক একটা ডিভিশনে মিনিমাম 5 ডিস্ট্রিক্ট নিয়ে গঠন হয়েছে একটা ডিভিশন। মিনিমাম 5, ম্যাক্সিমাম যত ইচ্ছা হইতে পারে। আরে কারেন্ট গেছে, দাঁড়াও। এটা খুবই বিরক্তিকর, বারবার এক জায়গা দিয়ে আরেক জায়গা যাওয়া। তারপর একটা মিনিট, কারেন্ট গেছে তো।
হ্যালো হ্যালো হ্যালো, ভয়েস কি অডিয়েবল আমার? যারা শুনতে পারতেছো আমারে? Yes, sir. যেটা বলতেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন স্যার। সো একটা ডিভিশন কি হচ্ছে, 5টা মিনিমাম ডিস্ট্রিক্ট নিয়ে একটা ডিভিশন হচ্ছে। আবার একটা ডিস্ট্রিক্ট কি হচ্ছে, মিনিমাম 5 to 6 উপজেলা, ম্যাক্সিমাম যত ইচ্ছা হইতে পারে, এটা নিয়ে একটা ডিস্ট্রিক্ট হচ্ছে। আর একটা উপজেলা হচ্ছে কিভাবে, মিনিমাম 5 to 6 ইউনিয়ন, ম্যাক্সিমাম যত ইচ্ছা হইতে পারে। একটা ইউনিয়ন হচ্ছে কিভাবে, একটা ইউনিয়ন হচ্ছে মিনিমাম 3 ভিলেজ, ম্যাক্সিমাম যত ইচ্ছা হইতে পারে। সো বাংলাদেশে ইউনিয়ন আছে 4534, আর আমার হলো ভিলেজ আছে 86,000। ওকে, সো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা এরকম। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ একটু জায়গাগুলো বুঝাই, যদি যদি অ্যাডমিন পোস্ট গুলো চিন্তা করো, ডিভিশনের হেড হয় হলো ডিভিশনাল কমিশনার, বিভাগীয় কমিশনার যেটা বলো, বা ডিভিশনাল যে কমিশনার। ডিস্ট্রিক্টের হেড হয় ডিসি, উপজেলার হেড হয় ইউএনও। ওকে, তারপরে আস্তে আস্তে নিচে নামে, সেখানে ম্যাজিস্ট্রেট বা অন্য অন্যরা থাকে, থানা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট এরা আর কি। আবার পুলিশের ক্ষেত্রে কি হয়, ডিভিশন দেখে ডিআইজি, ডিস্ট্রিক্ট দেখে এসপি, মানে ডিস্ট্রিক্টের হেড। আর এরপরের গুলো হলো একটু মিক্সচার পুলিশের, এরপরের যে সিস্টেমস গুলো। আর গ্রাম যেটা ইউনিয়ন, এই লেভেলে হলো আনসারি মোটামুটি সবকিছু দেখাশোনা করে, থানা এতটা ইফেক্টিভ থাকে না এখানে। আর পলিটিক্যাল যে ডিভিশনস গুলো এখানে আছে, নাম্বার 1 লোকাল গভর্নমেন্ট সিস্টেম যেগুলো, একটা গ্রামের প্রধানরে বলে হলো মেম্বার, গ্রামের যে হেড পলিটিক্যাল। তারপর কি আসে, এই অনেকগুলো গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, এই ইউনিয়নের হেড হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আচ্ছা, কিছু ইউনিয়ন মিলে একটা উপজেলা হয়, উপজেলার হেড হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান। কিছু উপজেলা মিলে একটা ডিস্ট্রিক্ট হয়, ডিস্ট্রিক্টের হেড হয় জেলা পরিষদের চেয়ারম্যান। আচ্ছা, এবার আসি একটু শহরী অঞ্চল, যেগুলো ডিভিশনাল শহর, সেখানে শহরগুলোরে বলে সিটি কর্পোরেশন। সেখানে হেড হয় মেয়র, আর ছোট ছোট করে সেই সিটি কর্পোরেশনটা ভাগ করে সেগুলো কাউন্সিলরদের আন্ডারে দিয়ে দেওয়া। আর ইন কেস অফ ভিলেজ, যেগুলো উপজেলা লেভেলে যে শহর জায়গাগুলো আছে, এখানে হয় হলো পৌরসভা। ঠিক আছে, এরকম 330টা আছে। সবচেয়ে লেটেস্ট হলো সাতক্ষীরা শ্যামল, এখানে হেড হয় পৌরসভার যে মেয়র, সে হলো এই একটা পৌরসভার হেড হয়। আচ্ছা, এটা নিয়ে একটা ডিবেট আছে, বাট অ্যাকচুয়ালি ইউনিয়ন সংখ্যাটা এখনো 4534, এটাই তোমার হলো ইয়ে সবচেয়ে লজিক্যাল। বাট যেহেতু বইতে লিখছে 4596, আমরা এটাকে নিব। ঠিক আছে, ভিলেজেস 90,000 হয়ে গেছে এখন, বাড়ছে। আচ্ছা, ইথনিক মাইনরিটি বলতে কি বোঝো? আচ্ছা, ফার্স্ট অফ অল বলো, হোয়াট ডু মিন বাই মাইনরিটি? Sir, বুঝছি না। মাইনরিটিটা কাকে বলে? এটা মাইনরিটি বুঝছি। বলতেছি, মাইনরিটি কাকে বলে জানো? No, sir. আচ্ছা, ধরো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কি, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবচেয়ে বেশি কোন ধর্মের অনুসারী মানুষ? ইসলাম। তার মানে মেজরিটি এদেশে কি মুসলমান। এর বাইরে যেসব জনগোষ্ঠী খুব কম আকারে আছে, তাদের আমরা বলি কি, মাইনরিটি আকারে কি বলি। তো ইন কেস অফ বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের হলো মাইনরিটি হিসাবে কনসিডার করা হয়। তবে হিন্দুদেরও এখানে মাইনরিটি হিসাবে কনসিডার করা উচিত না, কারণ হিন্দু সংখ্যাটাও প্রায় 1.5 কোটির বেশি আছে। এই ক্ষেত্রে বৌদ্ধ বা খ্রিস্টানরা মাইনরিটি হইতে পারে, তবে আমাদের যে দেশের যেভাবে চলে সে অনুযায়ী 3টে জাতিকেই মাইনরিটি হিসাবে কনসিডার করা হয়। আচ্ছা, ইথনিক মাইনরিটি বলতে এটারে আমরা বাংলায় বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই জিনিসটা হলো কি, আহ সনাতন ধর্ম থেকে অনেকগুলো ধর্ম আসছে, বৌদ্ধ বলতে পারো, হিন্দু ধর্ম বলতে পারো, বা স্পেসিফিক বিভিন্ন ধরনের ট্রাইব যারা আছে তাদেরও বিভিন্ন ধরনের ধর্ম থাকে। তো বাংলাদেশে গারো, খাসি, চাকমা, মারমা সব বিভিন্ন মানুষ দেখছো, যারা অধিকাংশ পাহাড় এবং বন অঞ্চলে থাকে। এই মানুষরা Yes, sir, দেখেছি আমি। এক্স্যাক্টলি,
এই মানুষরা বিভিন্ন ধরনের ধর্মে বিশ্বাস করে, ঠিক আছে? মানে সনাতন ধর্মই তাদের মূল ধর্ম, কিন্তু সেটার থেকে এরা এক একজন এক একটা ঈশ্বর মানে হলো প্রার্থনা করে। তো সেই হিসাবে এই ক্ষুদ্র যে নিগোষ্ঠী, অল্প অল্প মানুষ একটা স্পেসিফিক ধর্মে বিশ্বাস করে, এই মানুষগুলোরই আমরা বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী বলি। এরা হলো কিন্তু আবার মাইনরিটি না, মানে ইথিনিক মাইনরিটি। মাইনরিটি হলো আমরা চার ধর্মের মধ্যে যখন ভাগ করতেছি, আর ইথিনিক মাইনরিটি বলতে আমরা বুঝি উপজাতিদের বেসিক্যালি। আচ্ছা, তবে হ্যাঁ, এটাও সত্যি যে ওরা আমাদের এখানে সবচেয়ে আদিম জাতি, মানে ওরাই আমাদের এই বাংলাদেশটায় আগে আসছিল। এই যে কুকি চিন, এটা হলো সবচেয়ে খারাপ আর কি, মানে বর্তমানে যারা স্বাধীনতা চাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল। আচ্ছা আসো, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কাজটা কি একটা দেশের? হুম, ব্যাংকের যে কাজ সেই কাজ। মাতব্বরি করা সব ব্যাংকের উপরে, ঠিক আছে? ওদের কাজ কিন্তু আমারে তোমারে লোন দেয়া না, কাজ হলো সব ব্যাংকগুলোর উপরে করা, মাতব্বরি করা, ঠিক আছে? নাবা, তুমি কি আসো? Yes, sir. তো তুমি কোনো কথা বলো না কেন ক্লাসে? তোমার যে আগের দিন এইচডব্লিউ দিছিলাম সেটা করছো? হ্যালো, Yes, ক্যামেরা sir. অন করো না কেন? তুমি ক্যামেরাটা অন করো। তোমাকে লাস্ট দিন যে হোমওয়ার্ক দিছি সেটা করছো? No, sir. কেন করোনি? তুমি তো 1 উইক টাইম পাইছো। এনি গুড রিজন? আচ্ছা নাবা, স্যার আমরা, প্রজেক্ট ছিল তাই আমি ওটা পড়তে পারিনি। তুমি আমাকে জাস্ট একটা জিনিস বলো, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে কবে, আর ভিক্টোরি ডে কবে, আর এটা কেন? স্যার ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ, মানে 26 মার্চ। ভিক্টোরি ডে 16 ডিসেম্বর। কেন, মানে কেন এটা ভিক্টোরি ডে আর কেন এটা ইন্ডিপেন্ডেন্স ডে? স্যার 16 ডিসেম্বর ভিক্টোরি ডে, কারণ সেই দিন আমাদের দেশ স্বাধীন হয়। 26 মার্চ কেন ইন্ডিপেন্ডেন্স ডে? 26 মার্চ কেন ইন্ডিপেন্ডেন্স ডে? কারণ কারণ তখন ঘোষণা দেওয়া হয় যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ঠিক আছে, গুড, আমি এটুকুই হ্যাপি যে এটুকু পারছো। হুম, আচ্ছা। ওকে স্যার। আচ্ছা, এগুলো বেসিক কিছু এমসিকিউস আছে, এগুলো দেখে নিও। বাংলাদেশ ব্যাংকের ফার্স্ট গভর্নর কে ছিল, কারেন্ট গভর্নর কে, বাংলাদেশের কারেন্সি কি। বাংলাদেশ মানে 1 টাকা, 2 টাকা আর 5 টাকা, এটা কিন্তু গভর্নমেন্ট নোট বলা হয়, আর বাকি টাকাগুলোরে বলা হয় ব্যাংক নোট। এটার কারণটা কি? এক টাকা, 2 টাকা আর 5 টাকারে আমরা বলতেছি গভর্নমেন্ট নোট কেন? আর 10 থেকে 1000 টাকা, এটাকে কেন ব্যাংক নোট বলতেছি? এই, তোমরা এইচডব্লিউ নাও, লেখো। তোমরা এই দুটা জিনিস এইচডব্লিউ করে আমাদের জানাবা, কেন ওই 7টা নোটটা ব্যাংক নোট বলে, কেন ওই 3টা নোটটা গভর্নমেন্ট। ঠিক আছে? নাবা কি এইচডব্লিউ দিছি বলো? বাংলাদেশে টোটাল ব্যাংক আছে 62, এর মধ্যে সরকারের ব্যাংক আছে 6টা।
স্পেশালাইজ ব্যাংক আছে 3টা, প্রাইভেট ব্যাংক আছে 43, আর ফরেন ব্যাংক আছে কয়টা? 9টা। Okay? একটা ইন্টারেস্টিং বিষয় জানো, পৃথিবীর সবচেয়ে বেশি ব্যাংক, ওয়ান অফ দ্য সবচেয়ে বেশি ব্যাংক হলো বাংলাদেশে। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। এই দেখো, ইউনাইটেড স্টেটস, বাংলাদেশ মানে পুরো ইন্ডিয়ায় মাত্র 26টা ব্যাংক, আর আমাদের প্রায় 100টার। আমাদের সে তুলনায় মানে অনেক বেশি ছোট দেশ। হ্যাঁ বলো যারা। দ্য ইউনাইটেড স্টেটসের গভর্নমেন্ট শাটডাউন করে দিয়েছে না? হ্যাঁ বলতেছি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ, আমেরিকার যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যখন কোনো গভর্নমেন্ট পাওয়ার টেক করে তখন তাদের একটা বাজেট দেওয়া হয়, ঠিক আছে? সেই বাজেটটা যদি কোনো কারণে শেষ হয়, তারা যদি লোন বা কোনো কিছু পাস না করতে পারে, সেই ক্ষেত্রে তাদের গভর্নমেন্ট কি হয়, শাট ডাউন হয়ে যায়, ঠিক আছে? মানে গভর্নমেন্ট আপাতত অফ, যতদিন না তারা কোনো টাকা বের করতে পারতেছে। আর এর ফলে সবারই বেতন অফ হয়ে যায় এক্সেপ্ট পলিটিক্যাল পার্সন। ইন্টারেস্টিং হলো ওটা, পলিটিশিয়ান বাদে আর ডিফেন্স বাদে সবার বেতন অফ হয়ে যায় এরপরে স্টেট শাটডাউন করলে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কি জানো? নো স্যার। আচ্ছা, তোমরা ব্ল্যাক রকের নাম শুনছো? ভ্যানগার্ড, ব্ল্যাক রক, খুব ফেমাস, মানে চিলড্রেনরাও বেশি এগুলো নিয়ে স্টাডি করে। শুনছো এগুলোর নাম? আচ্ছা, ধরো তোমার কাছে 1 কোটি টাকা আছে। এখন তুমি চিন্তা করলে আমার এই টাকাটা বানানো মানে বাড়ানো লাগবে, দ্বিগুণ করা লাগবে 1 বছরের মধ্যে। তখন এইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে মানুষ চায় যে ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, এটাতে বাড়াবো, আপনার একটা প্ল্যান দেন। তো ওদের কাছে দিলে ওরা ওই টাকাটা ওই প্ল্যান করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বাড়ায় দেয়, এদের বলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। আচ্ছা, আর ইন্স্যুরেন্স কোম্পানি কি বাংলাদেশে 82টা যে আছে? স্যার আমি একটু রিজয়েন করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। শিওর শিওর। আচ্ছা, গুড। বাংলাদেশের মেজর কিছু রিভার্স এগুলো তোমরা করতে গেল। আর সবচেয়ে লংগেস্ট, লার্জেস্ট, ওয়াইডেস্ট, ডিপেস্ট রিভার হলো মেঘনা, মনে থাকে যেতে এটা। আচ্ছা, তোমাদের আমি এখনই একটা টাস্ক দেবো। এই নাবা, তোমার কথা শোনো ভালো। তোমরা বাংলাদেশ সম্পর্কে, আমি তোমাদের 3 মিনিটস টাইম দেবো, বাংলাদেশ সম্পর্কে তোমরা যা জানো তাই লিখবে, ফ্রি হ্যান্ড রাইটিং, ঠিক আছে? এখানে যখন 20 মিনিটস হবে তখন আমি শেষ করাবো। সো স্টার্ট রাইটিং। তুমি বাংলাদেশ সম্পর্কে কি লিখতে পারো, বা আমি লাস্ট 2 দিন যা পড়াইছি তার সম্পর্কে কি লিখতে পারো লেখো। আমি ওকে, সো ইয়োর টাইম স্টার্টস নাও। স্যার ম্যাক্সিমাম কয়টা লাইন লিখতে হবে?
হুম। লিখছো? ওকে, স্টপ রাইটিং। হ্যালো, স্টপ রাইটিং। ওকে, যারা কি লিখছো বলো তো? Just দেখতেছি ফ্রি হ্যান্ড রাইটিংটা কেমন তোমাদের? Bangladesh has 8 divisions. The capital is Dhaka. State religion is Islam. The commercial capital of Bangladesh is Chittagong. The largest city of Bangladesh is Dhaka. আর তোমার কাছে আমি আরো বেটার এক্সপেক্ট করছিলাম না বা? ভেবে পাচ্ছিলাম না কি লিখবো। Bangladesh is for 148.460 kilometer area. Bangladesh is Bangladesh is Dhaka is the capital city of Bangladesh. The first religion is Islam. স্যার এতটুকু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা মাঝে মধ্যে যখন রাতের বেলায় মানে বসে থাকো, ফ্রি হ্যান্ড রাইটিং করবা। লেখার মানটা কিন্তু বাড়ানো খুব ইম্পর্টেন্ট। আমি একটা কথা সবসময় বলতাম, কি পড়তেছো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো কি লিখতেছো। কারণ তোমার লেখাটাই দিন শেষে কিন্তু কাউন্টেড। তো দেখো এই জিনিসটা কি একটু বুঝাই লেখা যায় না? প্রথমে একটু বাংলাদেশ সম্পর্কে বললা যে এরিয়া তো এর ক্যাপিটাল নেই, এটা বলার পরে আরো কিছু জিনিস হতে তো সাথে দেবে, যেটা অনেক কালচারাল ডাইভার্স একটা কান্ট্রি, এখানে বিভিন্ন মাইনরিটিস আছে, তারপর তাদের কালচার ডাইভিং করতে। সো এইভাবে করতে পারতা না? পরীক্ষা দেওয়ার কথা ছিল, কেমন করছে?
আচ্ছা, এখানে হলো বিভিন্ন ধরনের এরিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই সম্পর্কে হলো এখানে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমার বলো তো, সিপোর্ট কি, ল্যান্ড পোর্ট কি, রিভার পোর্ট কি, এয়ারপোর্ট পারবা? 10টার সময় কেউ ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, শোনা যাচ্ছে না আপনার কথা ভালোভাবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি এয়ারপোর্ট কি, সিপোর্ট কি, ল্যান্ড পোর্ট কি, রিভার পোর্ট কি, এটা কি জানো তোমরা? নো স্যার। যা জানো বলো তো, মানে জানো নাকি না? স্যার শুধু এয়ারপোর্ট চিনি, বাকিগুলো চিনি না। আচ্ছা বলো, এয়ারপোর্ট, হ্যাঁ, এয়ারপোর্টটা কি? এয়ারপোর্ট হচ্ছে যেখান থেকে হচ্ছে প্লেনে করে নিয়ে যায়। আচ্ছা, একটা এয়ারপোর্টের বিষয়টা বুঝতে হবে। প্রত্যেকটা দেশে মিনিমাম একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকে, মানে কি হবে, এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট ল্যান্ড করে, মানে ওই এয়ারপোর্ট দিয়ে তুমি এক দেশ থেকে আরেকটা দেশে যাইতে পারবা, আবার এক দেশ থেকে কি আরেকটা দেশে আসতে পারবে। আরেকটা থাকে ডোমেস্টিক এয়ারপোর্ট, ধরো এই যে যশোরের টাকা, ঢাকা দিয়ে কেউ যশোরে আসবে তখন এই এয়ারপোর্ট গুলো ইউজ করা, ওকে। সো বেসিক্যালি এয়ারপোর্টের অনেকগুলো ফাংশন আছে, একটা তো তোমাদের ট্রাভেল করা হলো, এবারে প্রোডাক্টস এরও কিন্তু ফাংশন আছে, যেমন নেপাল ভুটান থেকে মেজরিটি জিনিসপত্র কিন্তু আমাদের প্লেনে আসে, কারণ ওদের কোনো পোর্ট নেই তাই। আচ্ছা, এইবার আসি সিপোর্ট কি, ল্যান্ড পোর্ট কি, ঠিক আছে? রিভার পোর্ট, প্রথমে আমাদের সিপোর্টে আসে। সিপোর্ট হলো এমন একটা পোর্ট, সেই পোর্টে কি হয়, এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কন্ডাক্ট করা হয়, মানে এক দেশ থেকে তুমি আরেক দেশে জিনিসপত্র পাঠাও পানিপথে, আবার এক দেশ থেকে আরেক দেশে জিনিসপত্র রিসিভ করো, দিস ইজ সিপোর্ট। বাংলাদেশে আপাতত 3টা আছে, কিন্তু অ্যাক্টিভ 2টা। চট্টগ্রাম দিয়ে 91% হয়, পায়রা দিয়ে, সরি মোংলা দিয়ে 9% হয়। ল্যান্ড পোর্ট হলো আমাদের 24টা। ল্যান্ড পোর্ট কি, ধরো কোনো 2টা দেশ বর্ডার শেয়ার করে, যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া, তখন দেখা গেল পানিতে কোনো একটা প্রোডাক্ট নিতে গেলে, ধরো যে তুমি মেঘালয় যে একটা প্রোডাক্ট আনবা, এটা যদি এখন পানি পথে নিতে হয়, প্রোডাক্টের দাম 3 গুণ বেড়ে যাবে শুধু ট্রান্সপোর্টের কারণে। So এই কারণে কি করা হয়, ল্যান্ড পোর্ট তখন বানানো হয় 2টা দেশে, যেখানে এক দেশে করে আরেক দেশে কি ট্রাকে করে করে প্রোডাক্ট তুমি পাঠায় দিবা। আচ্ছা, গেল ল্যান্ড, তাহলে স্যার রিভার পোর্ট কি? আচ্ছা, ধরো নারায়ণগঞ্জে আমাদের সব ইন্ডাস্ট্রি, এখন নারায়ণগঞ্জ থেকে একটা জিনিস খুলনায় আসে, বাস ট্রাকে আসলে কত খরচ হবে, কিন্তু তুমি যদি একই প্রোডাক্ট দেশের মধ্যেই সমুদ্র দিয়ে পাঠাও, তাহলে কি হয়, প্রোডাক্টের দাম কমে যায়। হ্যাঁ যারা বলো। স্যার ওটাকে কার্গো বলে না? হ্যাঁ হ্যাঁ, right. ওরা কি করে, এই জাহাজে করে দেশের মধ্যে একটা জায়গা দিয়ে প্রোডাক্ট আরেকটা জায়গায় ট্রান্সফার করে, ওকে। আচ্ছা, এই দিন শেষ, বাংলাদেশ ইকোনমি এখন আর এগ্রিকালচার বেসড না, এখন ট্রেড এন্ড কমার্স বাংলাদেশে হয়, ওকে। হ্যাঁ, আমরা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করতে পারি ফর এভরিথিং, বাট এটার মানে এই না যে বাংলাদেশ একটা এগ্রিকালচার কান্ট্রি, বাট সিন্স লিখতেছে মানতে। আচ্ছা, বাংলাদেশে টি গার্ডেন আছে 169, আমরা কিন্তু টিটারে আমাদের ফরেন, মানে প্রচুর ফরেন কারেন্সি আমরা কিন্তু আর্ন করি, এটি সেল করে, এটা কি জানো? ইয়েস স্যার, ওটাকে ক্যাশ ক্রপ বলে। হ্যাঁ ডেফিনেটলি আমাদের ফরেন কারেন্সি আছে। তবে দেখো, চা খাচ্ছি ঠিকই আমরা কম দামে, কিন্তু চা শ্রমিকদের যেই মজুরি, এটা কি আসলে ন্যায্য দেওয়া হচ্ছে? 120 টাকা ছিল, সেখান থেকে 300 সামথিং। তারপরে এখনো এটা ন্যায্য না, 500 হলে ঠিক ছিল minimum, তাই না? ফরেস্টেরই মাত্র 15.58% আছে, এটা ভুল কথা। বাংলাদেশে 25% থাকার কথা ছিল, মানে একটা দেশের ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করতে হলে 25% ফরেস্ট লাগে। আনফরচুনেটলি বাংলাদেশে এখন আছে অনলি 7%,
আমরা যখন ছোট ছিলাম তখন ছিল 17%, এটা কমে কমে 11-এ হয়েছে, ফাইনালি এখন 7% আছে। ইপিজেড কি বলতো? এক্সপোর্ট প্রসেসিং জোনস লেখা আছে, ইপিজেডটা কি বুঝবো এটা বলতো? যেখান থেকে হচ্ছে এক্সপোর্ট করে সেই জায়গা বোঝাচ্ছে। না, যেখান দিয়ে এক্সপোর্ট করে সেই জায়গা বোঝাচ্ছে না। ধরো কোরিয়া, কোরিয়া চিন্তা করলো ইলেকট্রনিক্স বানাবে, ঠিক আছে? সো একটা ইলেকট্রনিক্স যদি তোমার বানাইতে হয়, সেই জিনিস কোরিয়ায় বানাইলে প্রচুর খরচ পড়ে। তারা কি করলো, বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি করলো, সেখান থেকে এখান থেকে বানাই নিচ্ছে, এটা এক্সপোর্ট করে আবার কোরিয়া নিয়ে যাচ্ছে। দ্যাটস বেসিক ফাংশন অফ ইপিজেড, ঠিক আছে? মানে কোন একটা অন্য দেশের প্রোডাক্ট এই দেশে তৈরি করা আবার এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়, এর ফলে কি হয়, আমাদের প্রচুর পরিমাণে ডলার পাই, ওকে? প্লাস একটা বৃহৎ অঙ্কের মানুষের কি হয়, কর্মসংস্থান। আচ্ছা, বাংলাদেশের 4টা টেলিভিশন, এটা পুরোটাই বিটিভি নেটওয়ার্কের আন্ডারে। বিটিভি প্রথমে, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম, বিটিভি ওয়ার্ল্ড, আর সংসদ বাংলাদেশ টেলিভিশন, ঠিক আছে? এই 4টা টোটাল টেলিভিশন আছে। টেলিভিশন সেন্টার 2টা। আবার একটু আগে যেটা লিখতে দিয়েছিলেন এটা আমি বলবো। আচ্ছা বলো। Bangladesh national flower is watermelon. In Bangladesh, 80% people is Muslim. In Bangladesh, the largest component is Dhaka. Bangladesh has 8 components. It has 62 banks. It has national 6 banks. থ্যাংক ইউ। বাংলাদেশের স্যাটেলাইট নিজস্ব একটা, এটার নাম এখনো এটা হলো বাংলাদেশ স্যাটেলাইট হয়েছে। আর অ্যাপ্রুভড প্রাইভেট স্যাটেলাইট চ্যানেল হলো 45, ঠিক আছে? রেডিও স্টেশন 31, এফএম রেডিও হলো 27 অ্যাপ্রুভ। ইন্টারনেট বাংলাদেশের লঞ্চ হয়েছে 1996, এটা আরো 20 বছর আগে হইতে পারতো, কিন্তু এরশাদ যে ছিল সে মানা করছিল। 3G লঞ্চ হয়েছে 2012-তে, 5G লঞ্চ হয়েছে 2021-এ। বর্তমানে কিন্তু বাংলাদেশে 5G চলতেছে। আচ্ছা, 4টা স্যাটেলাইট স্টেশন আছে, একটা হলো সজীববাজার জয় গ্রাউন্ড, মানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, এটা হলো বেতনকুনিয়া, রাঙামাটি, তালিবাবাদ, গাজীপুর, নোয়াখালী, সিলেট, এই কয়টা জায়গায় এই 4টা গ্রাউন্ড স্টেশন আছে, ঠিক আছে? মানে তোমার হলো একটা হলো বেতকুনিয়াতে, একটা রাঙামাটি আর তালিবাবাদ একসাথে, আর একটা গাজীপুর, নোয়াখালী, সিলেট। এই পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন ছিল, এটার নাম মনে হয় তোমরা তখন শুনোনি, অনেক অনেক পুরনো। এটা 13 এপ্রিল 2013-তে আর কি লঞ্চ হয়েছিল, বাংলাদেশের প্রথম। বাট এটা লং টার্ম অ্যাকচুয়ালি। সার্চ ইঞ্জিন তো বুঝো, মানে গুগল ক্রোম বা যে জিনিসগুলো তোমরা ইউজ করো, ব্রেইভ। আচ্ছা, ফার্স্ট বাংলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল বেস্ট। এগুলো আমরাও পাইনি, আমাদের এটা মনে নেই। আচ্ছা, সোলার পাওয়ার ল্যাপটপ বাংলাদেশে ডেভেলপ হয়েছিল, এটার নাম ছিল তালপাতা। এটা হলো ডটস অফ সিস্টেমস ডেভেলপার, এরা করছিল, আনফরচুনেটলি এখন নাই। আর ন্যানো স্যাটেলাইট প্রথম হলো ব্র্যাকের অন্বেষণ, এরা হলো প্রথম ন্যানো স্যাটেলাইট ইউজ করছে। বাংলাদেশের প্রথম যে ম্যাপ ছিল এটা কিন্তু মেজর জেমস রেনেন ড্র করছিল। What is the rank of Bangladesh in terms of area? Asia's 4th largest area আমাদের। টোটাল মেরিটাইম এরিয়া 1,18,813 স্কয়ার কিলোমিটার। বাংলাদেশের 2টা সাকসেস আছে, একটা হলো 2012 সালে 1000 স্কয়ার নটিক্যাল মাইলস এরিয়া মায়ানমারের কাছ থেকে আমরা পাই, আন্তর্জাতিক কোর্টের আন্ডারে ইক্লোজ নাম। সেকেন্ড, 2014-তে ইন্ডিয়ার কাছ থেকে হলো আমরা আবার 813 স্কয়ার মাইল এরিয়া পাই, আমাদের পাওয়ার কথা ছিল 2500 মতো।
আচ্ছা, এটা হয়েছিল নেদারল্যান্ডের যে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এখানে এই বিচারটা হয়েছে। ট্রাইব্যুনালের নাম ছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এটা হলো জার্মানি। বলো যারা। স্যার আপনার ভালোভাবে কথা শোনা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন কি ব্যাকগ্রাউন্ড নয় স্যার? নো স্যার। টোটাল লেন্থ অফ দ্য রিভার কত? 24,140 কিলোমিটার প্রায় আমাদের টোটাল যে রিভার আছে এটার লেন্থ। আর সবচেয়ে আমাদের লেন্থের দিক থেকে লার্জেস্ট হলো গঙ্গা রিভার, 240 কিলোমিটারের মতো। বাংলাদেশের প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ ছিল শিবনারায়ণ দাস। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য রেড সার্কেল ইন ন্যাশনাল ফ্ল্যাগ? মানে একটা ফ্ল্যাগ যতটুকু হবে আমার, তার 1/5 জায়গা নিবে হলো ওই রেড ফ্ল্যাগটা। আর সেকেন্ড মার্চকে কেন বলতো ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্টিং ডে বলা হয়? সেকেন্ড মার্চ 1971-এ সর্বপ্রথম কি করা হয়, বাংলাদেশের পতাকা ওই দিন উত্তোলন করছিল। এটা করছিল আসম আব্দুর রব, এই সময় যে বাড়ি, জাহাজ, গাড়ি, প্লেন, যে কোনো জায়গায় দুইটা মানুষ শুধু ন্যাশনাল ফ্ল্যাগ ইউজ করতে পারবে, প্রেসিডেন্ট আর একটা প্রাইম মিনিস্টার। ন্যাশনাল ডিজাইনার এটা তো তোমরা মনে হয় সবাই জানো, যে কামরুল হাসান। এই যে সেকেন্ড মার্চে সে হোস্টিং বটতলা ঢাকা ভার্সিটি, ওইখানে ডাকসুর বিটিএসএম আব্দুর রব, উনি হলো এই ফ্ল্যাগ রাইজিং। কালারের সিগনিফিকেন্স, আচ্ছা কালারের সিগনিফিকেন্স কি বলতো? মানে কালারটা কি ইন্ডিপেন্ডেন্ট করে? রেড আর গ্রিন। স্যার আপনার কথা আবার বোঝা যাচ্ছে না, আবার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। আচ্ছা, বলতেছি যে হলো বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ, এটা কি রিপ্রেজেন্ট করে? রেড কালার কি রিপ্রেজেন্ট করে? গ্রিন কালার কি রিপ্রেজেন্ট করে? স্যার গ্রিন কালার কি গ্রিনারি রিপ্রেজেন্ট করে? আচ্ছা, বাংলাদেশ তো আমরা ছোটবেলায় পড়ছি যে সূর্য শ্যামল গ্রিন ছিল পুরা। গ্রিন কালারটা হলো আমাদের এই সুন্দর ল্যান্ডস্কেপ রিপ্রেজেন্ট করে। আর আমাদের যে রেড কালার, এটা রিপ্রেজেন্ট করে হলো আমাদের ব্লাডি স্ট্রাগল, এই যে 30 লক্ষ যে আমাদের শহীদ হয়েছে, মানুষ মারা গেছে, এই রক্তটাকে রিপ্রেজেন্ট করে হলো আমাদের রেড কালারটা। জাতীয় সঙ্গীত ন্যাশনাল ফ্ল্যাগের সাথে হয়েছিল হলো 3 মার্চ 1971-এ। এখানে শাহজাহান সিরাজ ছিল, সে ফ্ল্যাগ আর কি হোস্ট করছিল ওই টাইমে। আচ্ছা, কেন? এটা হলো আমাদের ফ্ল্যাগের লেন্থ, আইদার 10:6 হইতে হবে, নাইলে 5:3 হইতে হবে। আচ্ছা, তোমরা বাংলাদেশের লিবারেশন ওয়ারের বিষয়ে কি জানো একটু বলো তো শুনি। কিছু কি জানো না লিবারেশন ওয়ারের বিষয়ে? জানি। কি জানো বলো একটু শুনি। স্যার ভুলেছি। আচ্ছা, আমাদের মতো সিমিলার ফ্ল্যাগ আরো দুইটা দেশ আছে, এটা হলো জাপান আর একটা হলো পালাও। ওকে, আর বিদেশি প্রথম হাই কমিশন যে আমাদের ফ্ল্যাগ উড়াইছিল, এটা হলো 18 এপ্রিল 1971-এ আমাদের ইন্ডিয়ায় যে হাই কমিশন ছিল কলকাতায়, তারাই হোস্ট করছে। On the birth anniversary, in one which days is the national flag hoisted? একটা ঈদে মিলাদুন নবীতে হয় 26শে মার্চ হয়, আর 16 ডিসেম্বর, এবং বিভিন্ন গভর্নমেন্ট ডেতে বাংলাদেশের ফ্ল্যাগ থেকে হোস্ট করা হয়।
গেল কি জিনিস। ও, একটা জিনিস জানো, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা 3 দেশের ন্যাশনাল অ্যান্থেমে লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। জি স্যার। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা 3 দেশের ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীতই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। স্যার এখন জানলাম, বাংলাদেশের তো জানতাম, ইন্ডিয়ার যার শ্রীলঙ্কার লেখা সেটা জানতাম না। আচ্ছা, ও, হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয়, আমার সোনার বাংলা 2006-এ বিবিসি লিসেনারদের মধ্যে সবচেয়ে বেস্ট বাংলা সং হিসাবে আর কি অ্যাডপ্ট করা হয়েছিল। আমার সোনার বাংলা তো মনে হয় তোমরা পুরাটা গান গাও। ওই কি শোভা কি ছায়া গো, এইখান থেকে তার গান গাও, প্রথম স্যার 10 লাইন গাই মনে গান তো। গাও। এটা আবার যখন ক্যাডেট কলেজে যাবা এটা আবার ইয়ে হয়ে যাবে, মানে অ্যাসেম্বলি ডে হয়, এই বাদেও রেগুলার ক্লাস শুরু করার আগে একবার ন্যাশনাল অ্যান্থেম হয়, পুরাটাই হয়। এই সবার জন্য স্কুলে করায়। আর ন্যাশনাল অ্যান্থেম ফার্স্ট কিন্তু গান গান হয়েছে 7 মার্চ 1997, 1971 রেড স্পোর্টস ময়দানে। কাজী নজরুল ইসলামের নাম শুনছো? স্যার এটা তো বাংলা। বাংলা কেন, একটা মিনিট। আচ্ছা, এটা আমি ঠিক করবো না, একটা কষ্ট আছে আমার বাংলায় থেকে। বাংলাদেশের জাতীয় মাছের নাম, ন্যাশনাল ফিশ, ঠিক স্যার। মানে ইলিশ মাছ, যাই হোক। ন্যাশনাল ফ্লাওয়ার, ওয়াটার লিলি। ন্যাশনাল বার্ড, কোয়েল। ম্যাকপাই রবিন, যাই হোক। ন্যাশনাল ফ্রুট, জ্যাকফ্রুট। ন্যাশনাল ট্রি, ম্যাঙ্গো ট্রি। ন্যাশনাল অ্যানিমাল, রয়্যাল বেঙ্গল টাইগার। ন্যাশনাল ফরেস্ট, সুন্দরবনস। ন্যাশনাল মস, মস্ক। বাইতুল কি নাম স্যার, মুক্কাম বাইতুল মস্ক। ন্যাশনাল গেম, ন্যাশনাল গেম। হাডুডু। Cricket. ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি। গুলিস্তানে একটা লাইব্রেরি আছে, ওটার নাম ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল ঈদগাহ, দ্য ঈদগাহ ময়দান। হাইকোর্টের পাশে যে ঈদগাহটা ওইটা, ন্যাশনাল মার্টিনস মেমোরিয়াল, শেভার ঢাকা। সেইভান না সাভার। সাভার। তোমাদের নেক্সট দিন এগুলো আবার কভার করবানি, ঠিক আছে? আর আরেকটা জিনিস, তোমরা না ঘুমায় পড়ে যাও কেন, কেবল 9টাও বাজেনি। স্যার আমি তো ঘুমিয়ে পড়ি, হ্যাঁ হ্যাঁ, আমার যাই হোক, চোখই ওরকম। নেক্সট ডে ভালোভাবে ক্লাস করো, মানে ঘুম ঘুম চোখ না দেখি, ওকে? ওকে স্লাইড স্যার। প্রোভাইড করে দিবানি, এখন ঘুমাও, থাকো থাকো। আসসালামু আলাইকুম স্যার।